শ্রদ্ধেয় দর্শক, আসসালামু আলাইকুম। সমাজের কিছু মানুষ থাকেন যারা জ্ঞানে অর্জনে, ত্যাগে অবদানে গোলাপের সুরভির মতো তাদের জ্ঞান প্রজ্ঞা ছড়িয়ে যান, সমাজকে আলোকিত করেন। অন্ধকার দূর করার জন্য নিজের জীবনের অনেক অর্জন তারা সমাজকে বিলিয়ে দিতে পারেন এবং দিয়ে যাচ্ছেন। আজকে আমাদের মাঝে তেমনই একজন আলোকিত মানুষ, প্রাজ্ঞ মানুষ, যিনি নাট্যকার, অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, শিশুদের সংগঠক, শিশু একাডেমির পরিচালক ছিলেন। এমনই একজন প্রাজ্ঞ মানুষকে আমাদের আজকের অনুষ্ঠানে পেয়েছি। ওগো প্রাজ্ঞজন অনুষ্ঠানের আজকের প্রাজ্ঞজন ফাল্গুনী হামিদ। আমি এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি শহীদুল আলম। শ্রদ্ধেয় অতিথি, আপনাকে ওগো প্রাজ্ঞজন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি কেমন আছেন? ভালোই আছি। তো আপনাদের এই অনুষ্ঠানটার সাথে আপনার জীবনের যে বড় একটা অধ্যায়, অনেক কাজ আপনারা করেছেন, করছেন, এর সাথে প্রথম আমি আপনার কাছে জানতে চাই, এই যে ফাল্গুনী হামিদ হয়ে ওঠা, এর পিছনে আপনার শিশুকালের বা পরিণত বয়সের এমন কোনো শিক্ষকের কথা কি মনে পড়ে, যিনি আপনাকে বলেছিলেন এগিয়ে যা, তোর দিয়ে অনেক কিছু হবে? এরকম কোনো শিক্ষকের স্মৃতিচারণ আপনি করতে চান কিনা? আমার শিক্ষক আমার বাবা। জি। আমার বাবা, উনি হেডমাস্টার ছিলেন। জি। কাজেই বাবার কাছ থেকে লেখাপড়ার সাথে সাথে যেটুকু মনুষ্যত্বের চর্চা করা উচিত তা সব পেয়েছি। কারণ আমার বাবাকে সবাই বলতো ঋষির মতো মানুষ। জি। তো তিনি তাকে কখনো দেখিনি কারোর উপরে রাগ করছেন, কারোরে উপরে বকাঝকা করছেন, জোরে চিৎকার করে কথা বলছেন, এগুলো কখনো আমার বাবাকে দেখিনি। এবং আমার ছোটবেলা থেকে আমি খুব বদরাগী টাইপের ছিলাম। জি। তো আমার বাবা একদিন আমাকে নিয়ে, তখন আমি আইএসসি পড়ি কলেজে, তখন আমার বাবা একদিন আমাকে নিয়ে বসলেন, বসে বললেন, আমার বাবা আমাকে নাম ধরে ডাকতেন না, আমার বাবা আমাকে খুকু বলতেন। খুকু? হ্যাঁ, আদর করতেন, খুব আদর করতেন। আমার বোনদের মধ্যে আমাকে সবচেয়ে আদর করতেন, আমাকে খুকু বলে ডাকতেন। তো বাবা বললেন, খুকু, তোমার সাথে আমার কিছু কথা বলতে হবে। তা আমি বললাম যে হ্যাঁ বলো। তখন তিনি বললেন যে তোমার অনেক গুণ, তুমি লেখাপড়ায় ভালো, তুমি দেখতে ভালো। এটা বলেননি বাবা, তো বললেন তুমি লেখাপড়ায় ভালো, তোমার তুমি অনেক জানো, তোমার সবকিছুতেই তুমি সবার সাথে ভালো ব্যবহার করো, কিন্তু তুমি হঠাৎ হঠাৎ খুব বেয়াড়া রেগে যাও। তো তোমার এই রাগটাকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, তো একদিন তুমি এমন মানুষ হতে পারবে যে দেশের সবাই তোমাকে চিনবে, সবাই তোমাকে জানবে। তো আমার কি হলো, আমি সেখান থেকে মনে করলাম যে বাবা যখন বলেছে, কারণ আমি বাবাকে খুব মানতাম, বাবাকে খুব ভালোবাসতাম, আমি মনে করলাম বাবা যখন বলেছে তখন আমার তো সেটাই করা উচিত, অর্থাৎ রাগটাকে আমার কন্ট্রোল করতে হবে। তো তখন থেকে আমি রাগ কন্ট্রোল করা শিখেছি। এবং এখনো পর্যন্ত আমাকে সবাই বলে, যারা খুব ছোটবেলায় আমাকে চেনে তাদের কথা ছাড়া এখন যারা জানে তারা সবাই মনে মনে ভাবে যে আমি খুব শান্ত মানুষ। তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ দুটো বিষয় কিন্তু পেলাম, যেটা হচ্ছে বাবা সাথে মা, বাবা মায়ের কথা মেনে চলা, বাবা মা যা বলে সেটাকে ঋষিতুল্য মনে করে গ্রহণ করা। আরেকটা হচ্ছে রাগ নিয়ন্ত্রণ। রাগ নিয়ন্ত্রণ হচ্ছে রেগে গেলেন তো সবার জন্য বলবো, রেগে গেলেন তো হেরে গেলেন। আসলে রাগ কখনো ভালো কিছু নয়, ভালো কিছু অর্জন করতে পারে না। রাগের পাশে অনুরাগ, আমরা অনুরাগ বাড়াবো। আপনি শিশু একাডেমির পরিচালক ছিলেন, তখন এটাই ছিল সর্বোচ্চ পদ, আপনি সে পদে কাজ করেছেন। এখনকার শিশুদের অনেকগুলো ভালো বিষয় আছে যে তারা প্রযুক্তি জ্ঞান জানছে, এবং আমাদের যে পড়ে শিখতে হতো এখন অনেক বেশি তারা পড়ে ফেলছে আগেই, পাশাপাশি স্থূলকায় হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে আমাদের ক্ষুধা দারিদ্র্য যত কমছে, আবার কিছু মানুষ কিন্তু বেশি খাদ্য গ্রহণও করছে, আবার শিশুদেরকে বাইরের খাবার বা এমন খাবার খাচ্ছে যেটা তার জন্য তার মেধা বিকাশ বা স্বাস্থ্য বিকাশের জন্য সহায়ক না। তো আপনার কি মনে হয় যে
শিশুদের বিকাশের জন্য যথেষ্ট সংগঠন আদৌ আছে, বা শিশুদের জন্য এই প্রযুক্তির পাশাপাশি বিনোদন এবং সৃষ্টিশীল জগৎ সৃষ্টি করার জন্য সংগঠন বাড়া দরকার? এক বাংলাদেশ শিশু একাডেমি কেন, ব্যক্তিগতভাবেও তো হতে পারে। সংগঠন বাড়ানোর থেকে যে সংগঠনগুলো আছে তাদেরকে একটু কাজের সুযোগ করে দেয়া। যেমন আমি যখন শিশু একাডেমিতে ছিলাম, আমি তো সারা বাংলাদেশে শিশুদের নিয়ে কাজ করেছি, কারণ শিশু একাডেমি সমস্ত জেলায়, বিভাগে, এমনকি উপজেলাতেও তাদের অফিস ছিল। তো আমি যাওয়ার পরে আমি কয়েকটা প্রজেক্ট তৈরি করে একটা ছিল বঙ্গবন্ধুর উপরে আমরা 23টা বই বের করেছিলাম। 23টা বইয়ের একটা প্রজেক্ট ছিল, আর ছিল শিশুদের নাটক। এই দুটো বড় প্রজেক্ট আমি গ্রহণ করেছিলাম এবং অর্থ মন্ত্রণালয় থেকে সেগুলো ছাড় করিয়ে এনেছিলাম। তো আনার পরে আমরা এই শিশুদের বঙ্গবন্ধুকে নিয়ে যে বইগুলো তৈরি হবে তার জন্য একটি সম্পাদক মণ্ডলী তৈরি ছিল। সেখানে ছিলেন সেলিনা হোসেন, হাশেম খান, মুনতাসির মামুন। এরকমভাবে আমরা সেই প্রজেক্টটা শুরু করি এবং অর্থ মন্ত্রণালয় খুব হেল্প করে। তারা আমাদেরকে সেই যে অর্থ আমরা চেয়েছিলাম তারা সেটা, তখন আসলে মঞ্জুরুল আলম বা মঞ্জুরুল ইসলাম একজন অতিরিক্ত সচিব ছিলেন, তিনি খুব সহযোগিতা করেছিলেন। বললেন যে ফাল্গুনী হামিদ যখন এখানে শিশু একাডেমির পরিচালক হিসেবে এসছেন, তখন উনি তো কিছু ইনোভেটিভ কাজ করবেন, এটাই স্বাভাবিক। সরকার যখন তাকে দিয়েছে তখন ভালো কাজ করার জন্যই দিয়েছে। তো উনি আমাদের সেই প্রজেক্টগুলো ছেড়ে দিয়েছিলেন। আর সংস্কৃতি মন্ত্রণালয়ের তখন সচিব ছিলেন হেদায়েতুল্লাহ আল মামুন। উনি আমাদেরকে ডেকে বললেন যে শিশুদের নাট্যোৎসব সারা বাংলাদেশ ব্যাপী শিশু একাডেমি করতে পারবে, কারণ শিশু একাডেমির সব অফিস আছে। তো উনি আমাদেরকে ডেকে একটি প্রজেক্ট দিলেন। আসলে আমরা যে প্রকল্প দেখি স্ট্রাকচার বেসড বেশি হয়ে যাচ্ছে। না, আমি এইটাকে একটু শেষ করে নেই। তখন আমরা কি করলাম, সমস্ত উপজেলা, জেলা থেকে শিশুদেরকে নাটকের দল গড়ে তুলে সেগুলোকে দিয়ে নাটক করে ফার্স্ট সেকেন্ড থার্ডকে জেলায় নিয়ে আসলাম। আবার জেলার থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড যেটা হলো তারা বিভাগে আসলো, বিভাগ থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো, এইভাবে সব দলগুলোকে নিয়ে আমরা ঢাকায় শিশু একাডেমির মঞ্চে আমরা নাটকগুলো করলাম। তো আমি তো 2 বছর পরে চলে এসেছি। চলে আসার পরে আমি শিশুদেরকে ভুলতে পারিনি, কাজেই শিশুদের জন্য আমি একটি সংগঠন তৈরি করেছি। এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমি এটা রেজিস্ট্রেশন করিয়েছি, সেন্টার ফর চাইল্ড ডেভেলপমেন্ট বাংলাদেশ। তো এখানে যেটা আমাদের অসুবিধা হচ্ছে, এখানে আমরা ওদের বিনা বেতনে শিশুদেরকে সাংস্কৃতিক প্রশিক্ষণ দিচ্ছি, নাটক, আবৃত্তি চর্চা, তারপরে নাচ, গান, এগুলো আমরা তাদের শেখাচ্ছি এবং সেই সঙ্গে তাদের খাবারও দিচ্ছি। আরেকটা করেছিলাম, শিশুদেরকে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছিলাম, যে যারা রাস্তাঘাটে বসে থাকে, ওই তাদের হাতে দিয়ে দিলে একটা ছোট বোমা ছুঁড়ে দিল, গাড়িটা পুড়লো, এরকম একটা অবস্থা ছিল এক সময়। সন্ত্রাসের বিরুদ্ধে যাওয়ার মনোবিকাশ করানোর জন্য ওদেরকে আমি টেকনিক্যালি করানোর জন্য ওদেরকে কম্পিউটার ট্রেনিং করাতে শুরু করলাম। এটা আমাদেরকে আইসিটি মন্ত্রণালয় থেকে আমাদেরকে কিছু ফান্ড দিল, কিন্তু সেটা খুবই কম ফান্ড ছিল। শুরু করেছিলাম আমরা চেয়েছিলাম যে এখান থেকে যারা ভালো করবে সেই শিশুদেরকে একটা করে কম্পিউটারও দেব, দিতে পারলে ওরা দরকার হলে রাস্তার পাশে কম্পিউটারটি নিয়ে বসলে নিজের কিছু ইনকাম হবে এবং তখন ওই দিকে না যে সে এদিকে কাজ শুরু করতে চেষ্টা করবে। কিন্তু সেটা আমি করতে পারলাম না। আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাছেও চিঠি লিখেছিলাম, কিন্তু কেউ আর সহযোগিতা করেনি, আইসিটি ডিপার্টমেন্টও আর সহযোগিতা করেনি। এখন আমি ওই জন্যই বলছি যে বেশি সংগঠন আর বাড়িয়ে লাভ নেই, কিন্তু যে সংগঠনগুলো আছে এক্সিস্ট করছে তাদেরকে একটু সহযোগিতা করা। সরকারের যদি এই মনোভাবটা থাকে, তাহলে আমরা যারা ভালো কাজ করতে চাই, বিশেষ করে শিশুদের নিয়ে, তাদের সাংস্কৃতিক বিকাশ এবং মূল ধারায় তাদেরকে সম্পৃক্ত করা, এই কাজগুলো আমরা করতে পারি। কিন্তু সেটা হয় না। ম্যাডাম, আপনাকে একটুখানি থামাতে চাচ্ছি। আমি সরকারের সাথে এখনো কাজ করি, আমি সরকারি কর্মকর্তা।
আমি উপজেলা নির্বাহী অফিসার থাকার সময় বিকেল বন্ধু নামে একটা সংগঠন করেছিলাম, যে বাচ্চারা একটা যদি লিডার থাকে, প্রশিক্ষক থাকে, সে বিকেলবেলা বাসি দিলে সব বাচ্চারা কোয়ার্টার থেকে নেমে একসাথে তার সাথে খেলবে, ঘুরবে, অভিনয় করবে এবং আবার সন্ধ্যার আগে বাচ্চারা মায়ের কাছে ফিরে যাবে। মানে বাচ্চাকে সাথে করে বিকেলবেলা সময় দেওয়া, নিরাপত্তা থাকে না বলে অনেক জায়গায় থাকে না, কিন্তু এখন যে সরকারি কলোনিগুলো আছে, কোয়ার্টার্সগুলো আছে, এখানে বা এক একটা মহল্লায় অনেক জায়গায় আছে গেট দিয়ে ঘেরা আছে বিভিন্ন সেক্টরে। এরকম বিকেল বন্ধু এরকম কোনো সংগঠন হলে আমার মনে হয় যে তাদের শারীরিক শরীরচর্চাটা বাড়ে। খারাপ না, কারণ হচ্ছে যে এটা একটা নতুনত্ব রয়েছে, জি, আর শিশুদের তো বিকেলবেলা খেলাধুলার একটা আগ্রহ থাকে, কিন্তু তাদের বিকল্প না দিতে পারলে তারা মোবাইল এবং ল্যাপটপ বা অন্যান্য বসে থাকে, এক ধরনের কাজে লেগে থাকবে। আমরা চাই তাদের বহুমাত্রিক বিকাশ ঘটুক। আপনার কাছে জানতে চাই যে আপনার পরিবারটা তো আসলে স্বামী মহামিদ বীর মুক্তিযোদ্ধা এবং দুটো সন্তান, তারাও অভিনয়ের সাথে জড়িত। মেয়েটা জড়িত, ছেলেটা জড়িত না। ছেলেটা কম্পিউটার ইনফরমেশন সিস্টেম নিয়ে পড়াশোনা অনার্স করেছে, তারপরে এমবিএ করেছে। ছেলেটা আসলে ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিল, স্পোর্টসের সাথে। ও অভিনয় করে না। তো আপনারা এক পরিবারের 3 জন অভিনেতা। আপনার স্বামীর সংসারে আরো অভিনেতা আছেন, রাজনীতিবিদ আছেন। তো এই যে মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, ক্রীড়া সব মিলে আসলে একটা সৃষ্টিশীল পরিবেশে আপনারা থাকেন। এর পাশাপাশি আপনি নাটক লেখেন, নাটক পরিচালনা করেন, প্রযোজনা করেন। আবার আমরা যখনই দেখি দুজনকে বইমেলায়, দুজনকে একসাথে দেখি, বাংলা একাডেমিতে দুজনকে একসাথে দেখি। এই যে অনেক কিছু করেও মানে জীবনের প্রতি ক্লান্ত না হওয়া এবং এত কিছু সামলানো, এটা মনে হয় যে নতুন প্রজন্মের যারা একটা রোমান্টিক জীবনের সাথে আছে, যারা সৃজনশীলভাবে দাম্পত্য জীবনকে অতিবাহিত করছে, পিতামাতা হয়েছে, দাদা দাদি হয়েছে, এদের জন্য একটা শিক্ষণীয় আছে জীবনের প্রতি গভীর এক আস্থা, এক মমতা রাখা। এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন যে এত কিছু কিভাবে করেন। আমি তার কাজগুলোকে সম্মান করি, সে আমার কাজগুলোকে সম্মান করে, কিন্তু কেউ কিন্তু কারোর কাজে ইন্টারফেয়ার করে না। জি, যেমন আমি কি করছি, তুমি এই কাজগুলো কেন করছো, বা এটা তোমার দরকার কি, এরকমও উনি বলেন না। আমি মাঝে মাঝে বলি, কারণ সে এত ব্যস্ত হয়ে যায় যে দেখা যায় দিনের মধ্যে 5টা 6টা মিটিং করছে, তখন আমি তাকে থামানোর চেষ্টা করি যে একটা লোক সবাইকে সময় দিলে তার জীবন থাকে না, একটু বন্ধ করো। কিন্তু সে এমন এমন কাজের সাথে যুক্ত যে আমি তাকে থামাতে চাইলেও থামাতে পারি না, তো সে ব্যস্ত থাকে। আর একটা জিনিস হচ্ছে যে আমরা তো দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করেছি, ফলে আমরা তো বাড়িতে খুব একটা গ্রহণযোগ্য হইনি কারোর বাড়িতে। পছন্দ করে বিয়ে করলে তো অনেকে আবার পরবর্তীকালে পছন্দ ভেঙে যায়, আমাদের ভাঙেনি এই জন্যে যে আমার মনে হয় যে আমরা দুজনেই সবসময় খুব ব্যস্ত থাকি, ঘরে বসে ক্যাচাল করার মতো, ঝগড়া করার মতন এই সময়ও আমাদের নেই। আলস্য হচ্ছে ঝগড়ার একটা কারণ। একদম, ঘরে আলস্য নিয়ে বসে থাকলে ঝগড়া হবে। আর একটা জিনিস হচ্ছে যে আমি আমার বিয়ের পরে আমি মহামিদ যে কাজগুলো করেন, যেমন আমি মুক্তিযুদ্ধের সময় ছোট ছিলাম, কাজেই আমি মুক্তিযুদ্ধ দেখিনি। ওই সময় আমরা শরণার্থী হিসেবে ইন্ডিয়ায় চলে গেছিলাম, কারণ বাবা বুদ্ধিজীবী ছিলেন, তাকে মেরে ফেলতে পারে, লিস্ট হয়ে গেছে নাম। তো আমরা চলে গেছিলাম শরণার্থী হিসেবে, প্রত্যক্ষভাবে আমি মুক্তিযুদ্ধ দেখিনি। তো আমি খুব গর্বিত যে আমি প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধ না দেখার পরেও আমার ঘরে আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা, এবং তার মুক্তিযুদ্ধটা তিনি যেভাবে শুরু করেছিলেন সেগুলো জানার পরে তার প্রতি আমার একটা শ্রদ্ধাবোধ কাজ করে। দ্বিতীয় কথা, আমি জানি সাংস্কৃতিক ক্ষেত্রে তার যে অবদান, তিনি যখন ইউনিভার্সিটি থেকে বেরোনোর ঠিক পরপরই তিনি গ্রুপ থিয়েটার যে আন্দোলন আজকে, সেটার শুরু মহামিদের হাতে। তো মহামিদ আপনিও ছিলেন? আর না, তখন আমি তো ঢাকায় আসিনি, আমি তখন ছোট, তখন আমাদের শহরেই সাতক্ষীরাই ছিলাম। তো পরবর্তীতে আমি ওই দলেই যুক্ত হই, নাট্যচক্রে যুক্ত হই। তো
ফলে আমাদের দলে আমরা এসেছি যখন, তখন তাকে দেখেছি তিনি একজন বট গাছের মতন, মানে দলের অনেককে গড়ে তোলার জন্য যে অনেককে ছায়া গড়ে মায়া তোলার জন্য দুটোই তার ছিল। তিনি আজকের সময়ের হুম, যারা খুব নামটাম করতে পেরেছে তারা প্রত্যেকেই তার হাতে তৈরি, জি। তার হাত থেকে তারা বেরিয়েছে, তার সাথেই তারা কাজ করেছে, করে তারা আজকে এক একজন পরিচিত বিখ্যাত হয়েছে। তো এই সমস্ত কারণ আজকে যে অপরাজেয় বাংলা, জি জি, আমাদের স্বাধীনতার যে সবচেয়ে একটি সুন্দর, সুন্দর যে সুন্দর এবং নান্দনিক নান্দনিক স্থাপনা। যে শিল্প, জি, সেটা মোহামিদের হাতে তৈরি হয়েছে। আচ্ছা, মোহামিদ এটা তখন তিনি ডাকসুতে ছিলেন, ওনার প্রেসিডেন্ট সেক্রেটারি এবং উনি মিলে ওনারা ঠিক করেন যে ওনারা একটা মুক্তিযুদ্ধের একটা বিশেষ কিছু করবেন, করে ওনারা, এটা হয়তো মোহামিদ ভালো বলতে পারবেন আরো। আমি আমরা যতটুকু জানি যে আপনি ওই যে অপরাজেয় বাংলার সাথে আপনারও কিছু সে আমারও কিছু যোগ স্মৃতি আছে, আছে। যোগ আছে, কারণ আমার যখন বিয়ে হয় আপনি কি ওটার মডেল ছিলেন? ওইটার মডেল ছিলাম। প্রথমে মডেল কাগজে একজন আরেকজন ছিলেন, জি, তো উনি দেশের বাইরে থাকায় এখন তিনি বোধহয় মারাও গেছেন, এখন তখন তিনি এটা করতে পারেননি। কিন্তু জানেন আপনি যে মডেলিং করতে হলে আর এই ধরনের শিল্পের যেটা খোদাই করতে হয়, জি, সেটা ওই ছবি দিয়ে করা যায় না, সামনে একজনকে বসতে হয়। আচ্ছা, তো ফলে ওই সামনে বসে থাকার জন্য আমাকে নির্বাচন করা হলো। তো ফলে আমি ওই বাঁশ দিয়ে ঘিরে ঘিরে ওর উপরে উঠে, মোহামিদ নিজেও ছেনি ধরে, উনি শিল্পী না জি, কিন্তু উনি এটা করেছিলেন, শিখেছিলেন, খোদাই করেছেন ওই পাথর কেটে কেটে, এবং আমি ওটার মডেল হিসেবে তখন ওখানে বসে থাকতাম। এই যে জীবনকে ঘনিষ্ঠভাবে দেখা, মোহাম্মদ জান বলেন যে আমরা মহান মুক্তিযুদ্ধের একটা কিছু করব, এর পিছনে কাজ করেছে তিনি বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা বলেই মুক্তিযুদ্ধকে সম্মান জানানো, এবং আমার কাছেও উনি, ওনার সঙ্গে কিভাবে ঝগড়া করব, কারণ উনি তো আমার কাছে মনে হতো যে অনেক বড় মাপের একজন মানুষ, একজন অনেক বড় মাপের মানুষ, যার কি বলবো আমি, মানে এমনি ব্যক্তিত্বে অভিভূত হয়ে থাকতে হয়। ব্যক্তিত্বে অভিভূত হয়ে থাকা, তার সাথে ঝগড়া মারামারি করার মতন মন মানসিকতা আমার তৈরি হতো না। তার সেই পরশ পাথরের কাছে এসে আপনারও তো লেখালেখির অনেক বই বের হয়েছে। না, আমি তো বাংলা সাহিত্যেই লেখাপড়া করেছি এবং আমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছি। আচ্ছা, আমি বাংলার বাণীতে সাংবাদিকতায় বড় একটি পদেও ছিলেন। হ্যাঁ, আমি এবং আপনি সম্ভবত বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির প্রথম নারী সভাপতি। হ্যাঁ, এই সম্পর্কে যদি কিছু বলেন। এটা হলো, আমি তো সাংবাদিকতা করতাম, আমার ক্যারিয়ারটাই ছিল সাংবাদিকতা। যদিও আমি MA পাস করার পরে প্রথম, এটা কোন পত্রিকা ছিল আপনার? এটা ছিল বাংলার বাণী, দৈনিক বাংলার বাণীর ড্রয়ারেই তো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। হ্যাঁ, সেটাই বাংলার বাণী, তো শেখ মনির পত্রিকা। জি, এবং শেখ সেলিম তখন আমাদের ওখানে সম্পাদক ছিলেন। জি, আর ওখানে আমাদের একটা কালচারাল ম্যাগাজিন ছিল, নাম সিনেমা, যেটা শেখ মারুফ ছিলেন যেটা সম্পাদক। তো এখন এই কারণে বিনোদন সাংবাদিকতার সাথে আমার যুক্ত হওয়াটা হয়, এবং দীর্ঘদিন এটা থেকে ইলেকশন, 3বার ইলেকশন করেছি। একবার আপনি কি নির্বাচন করে জিতেছেন? হ্যাঁ, মানে এমনি নারী বলে আপনাকে কেউ এগিয়ে দেয়নি? নির্বাচন করি, একেবারে সরাসরি ভোটে, সাংবাদিকদের ভোটে নির্বাচিত, এবং সর্বোচ্চ ভোট পেয়েছি। আমি প্রেসিডেন্ট যেবার হলাম, আমি সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলাম, এবং আমি প্রথম নারী সভাপতি। আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যেটা, সেটারও আমি সভাপতি এখন, বর্তমানে আছে। তো এই যে সাহিত্য সংস্কৃতির পাশাপাশি আপনার অনেকগুলো নাটক পুরস্কৃত হয়েছে, আপনার লেখা নাটক, আপনার অ্যাওয়ার্ডগুলো সম্পর্কে কিছু দুঃখবোধও থাকতে পারে। রাষ্ট্রীয় যে সর্বোচ্চ পদক, সেগুলো প্রাপ্তির ব্যাপারে আমরা ভাবতেই পারি যে আপনি যেভাবে কাজ করছেন হয়তো একদিন অ্যাওয়ার্ডেড হবেন। জীবনটা ভরা থাক সৃষ্টি, বুকে থাক বাংলার কৃষ্টি। জীবনটাকে সৃজনশীল করার জন্য আপনার অনেক অবদান আছে। যেমন আপনি সিনেমায় অভিনয় করেছেন, প্রয়াত সালমান শাহের মা হিসেবে অভিনয় করেছেন, শতাধিক নাটকে অভিনয় করেছেন, অনেকগুলো পুরস্কারও আপনি পেয়েছেন। এ বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। পুরস্কারের বিষয় যেটা হচ্ছে যে আমি
বেসরকারি খাতে অনেক পুরস্কার পেয়েছি, আন্তর্জাতিক পুরস্কারও জি পেয়েছি। সরকারি কোনো পুরস্কার পাইনি। আমরা আমি সেটা নিয়ে কোনো দুঃখও করি না, জি কারণ আপনি জানেন হামিদ এমন একজন ব্যক্তিত্ব যাকে অনুসরণ করে অনেকে চলে, এবং যারা তাকে অনুসরণ করে চলেছে, যার হাতে সে তৈরি, সেই ব্যক্তি আজও পর্যন্ত 21 পদক পায়নি। তো আমার জানা নেই যে কোন ক্রাইটেরিয়াতে 21 পদক পাওয়া যে গেল, আর উনি কেন পেলেন না, সেটা আমি এখনো জানি না। তো সেক্ষেত্রে আমি আমার সমসাময়িকরা 21 পদক পেয়ে গেলেও আমি মনে দুঃখ পাই না, কারণ যেহেতু হামিদই পায়নি, আমি পুরস্কারের কথা কি ভাববো, ভাবার আমার কোনো অবকাশ নেই। তবে আমি আমার লেখা একটি নাটক, নাম হচ্ছে দোররা, সেই নাটকটি আমরা ওড়িশায় থিয়েটার অলিম্পিয়াডে আমরা মঞ্চস্থ হয় প্রতিযোগিতায়, সেখানে আমি শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার পাই, ওইটা থিয়েটার অলিম্পিয়াড পুরস্কার। আর একটি আন্তর্জাতিক পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার। তারপরে আরো পেয়েছি আন্তর্জাতিক আরেকটা নাটকের ডাইরেক্টর হিসেবে পেয়েছি রেনেসা পুরস্কার, এটাও ইন্ডিয়া থেকে দিয়েছে। তারপরে শেরে বাংলা স্মৃতি পুরস্কার, বাচাশ্বাস পুরস্কার, এরকম আরো অনেক পুরস্কার। প্রথম উপন্যাস কোনটা? প্রথম উপন্যাস হচ্ছে হৃদয়ের কাছাকাছি। এটা কি একদম জীবন থেকে লেখা? হ্যাঁ, নিজের জীবন না, তবে ছায়া আছে। জি, এবার সিনেমার কথা আমরা একটু শুনি, যে আপনার মনে কিছু আছে কিনা। আমি আসলে সিনেমা করব বা করতে চাইনি। আমি যখন টেলিভিশনে নাটক করি তখন আমার জন্য অনেক ছবিতে অভিনয়ের সুযোগ এসেছিল এবং ডাক এসেছিল, কিন্তু আমি যেতে চাইনি, কারণ আমার বাবাও রাজি ছিলেন না, আর আমি নিজে যেতে চাইনি। তখন আমি সাংবাদিকতাই করি, তো আমি যাইনি। কিন্তু পরে যেটা হয়, আমাদের পারিবারিক বন্ধু ছোটকু আহমেদ, উনি ছবি বানাচ্ছেন, উনি আমার এসে বললেন, দিদি এই ছবিটা একদম তোমাকেই লাগবে, এটা ইয়াং টু ওল্ড ক্যারেক্টার, প্রথমে তুমি মেন ক্যারেক্টার নায়িকা, তারপরে তুমি যে মা হবা, অনেক চড়াই উতরাই পেরিয়ে। এবং এটা গল্পটাও এমন ধরনের মাদার ইন্ডিয়া টাইপের গল্প, যে ছোট বাচ্চাকে পিঠে বেঁধে নিয়ে হাল চাষ করছে মহিলা, কাঠ কাটছে, এরকম এই ধরনের একটা ক্যারেক্টার তোমাকে করতেই হবে। এটা গতানুগতিক নায়িকাদের দিয়ে হবে না, তোমাকে করতে হবে। তো আমি তখন মনে মনে ভাবলাম যে আমি তো ছবি নির্মাণ করতে চাই, ডাইরেকশন দিতে চাই, তা আমি যদি ছবিতে অভিনয় করি তাহলে কাছে থেকে সব কিছু দেখা যাবে। তো আমি রাজি হয়ে গেলাম এবং আমি ছবিটা করলাম। এই ছবিতে আমার ছেলে বড় হয়ে হয় সালমান শাহ। তো সালমান শাহ যেটা হলো দুঃখজনক হলো, সালমান শাহ এই ছবিটা করতে করতেই মারা গেল। এটার নাম কি? বুকের ভেতর আগুন। এবং সালমান শাহ এই ছবিটা করতে করতে মারা গেল, এবং মারা যাওয়ার পরে ওই ছবিটাকে কিভাবে অন্য নায়ক দিয়ে শেষ করা হবে, তখন ছবির প্রায় মাঝখান, তখন ওই যে ফেরদৌসকে, ওর প্রথম এন্ট্রি, ফেরদৌসকে আনা হলো, যে দেখা গেল ঘরে আগুন দিয়েছে, তাতে সালমান শাহ পুড়ে গেছে, তারপরে তার প্লাস্টিক সার্জারি করে ওর চেহারা হয় ফেরদৌস। সেটা তো একটা বিখ্যাত ব্যাপার, ফেরদৌস এখন সংসদ সদস্য এবং নায়ক, মানে জনপ্রিয় অভিনেতা, এবং তার প্রথম সিনেমা, তার প্রথম সিনেমা। তো সেই ছবিটা হচ্ছে, ওই সালমানও খুব ভালো ছেলে ছিল, ওকে আমরা, সালমানের মৃত্যুতে তো তখন আপনার প্রকৃত মায়ের মতো অনুভূতি হয়েছে। খুব কষ্ট পেয়েছিলাম। আমি ওই সময় কলকাতায় ছিলাম, আমি হঠাৎ শুনলাম যে তোমাদের ওখানকার লোকরা বলছে যে তোমাদের দেশের একটা খুব বিখ্যাত অভিনেতা নায়ক মারা গেছে। কে নায়ক মারা গেছে? সালমান শাহ। আমার বুকটা ভেঙে গেল শুনে। ও এত ভালো ছিল যে ওর সাথে যেসব সিন আমি করতাম, যে সিকোয়েন্সে সালমান আর আমি থাকতাম, আমি বেশি কিছু খেতে চাই না, মাছ মাংস খাই না বেশি, ও আমার জন্য শশা কেটে নিয়ে আসতো, ওর বাড়ির থেকে শশা কেটে বক্সে করে নিয়ে আসতো, যে এটা তোমার জন্য। সেও যথার্থ সন্তানের মতো হয়ে উঠেছিল। গল্প তো পেড়ায় ফুরলো, এই গল্পের শেষ নেই, অনেক দূর যেতে হবে আমাদের। এই মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের যোগ্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ইনি চান যে আসলে শিশুরা
জ্ঞান বিজ্ঞানে আসলে এটাকে উপরে এখানে একটু উঠুক। বলবো যে যেহেতু এবারে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জি কাজেই উনি এত শিশু বান্ধব জি এবং সংস্কৃতি বান্ধব মানুষ, কাজেই উনি যদি একটু শিশু সংগঠন যেগুলো আছে জি তাদের প্রতি যদি সহানুভূতিশীল হন এবং তাদের জন্য যদি কিছু ফান্ডের যদি ব্যবস্থা করেন, তাদেরকে তাহলে একেবারে আমরা পুলিং ফ্যাক্টরের মতো পুলিং কাজ যদি করতে হবে। করেন তাহলে আমরা কিছু ভালো কাজ করতে পারি। আমরা তো কচিকাঁচার ভালো আসর কাজ ছিল, করতে চাই। ফুলকড়ি ছিল। আমরা তো আমি এই শিশুদেরকে ত্রাণ দিয়েছি এবং এখনো একটা প্রায় সরকারি প্রাইমারি স্কুলে যেখানে বাচ্চারা সবই হচ্ছে বাড়িতে যে বুয়ারা কাজ করে সেই বুয়াদের সন্তান নারী দারোয়ানদের সন্তান, জি, তারা ওই সরকারি প্রাইমারি স্কুলে লেখাপড়া করে। তাদেরকে আমি এবং আমার স্বামী আমরা নিয়মিত সপ্তাহে 3 দিন নাস্তা দেই জি, এবং সেই নাস্তার মধ্যে ডিম দেই। হুম, ওদের অপুষ্টি হয় শরীরে স্বাভাবিক, জি, ওদেরকে ডিম দেই, সেদ্ধ ডিম, নাস্তা, রুটি, পরোটা, সিঙ্গাড়া এগুলো দেই। তাদের কাপড় দেই। এই কয়দিন আগে তাদের স্কুলের জন্য জাম্পার দিলাম, সোয়েটার জি, জি, জাম্পার দিলাম এই মাসখানেক আগে যখন খুব শীত ছিল। 400 শিশু। তারপরে ত্রাণ, এই শিশুদের পরিবারদেরকে আমি সরকারের কাছ থেকে কিছু ত্রাণ মন্ত্রণালয় থেকে কিছু প্যাকেট সহযোগিতা নিয়েছে। সহযোগিতা এনেছিলাম, প্যাকেট এনেছিলাম অ্যাপ্লাই করে, জি। সেইগুলো তাদেরকে দান করেছি। তো আমরা একেবারে শেষ পর্যায়ে আসলে এখন বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের ক্ষুধা নিরুদ্দেশ হতে যাচ্ছে, ক্ষুধা কমবে, এন্ড হাঙ্গার হবে, এসডিজি আমরা জয় করব, কিন্তু পাশাপাশি যে জ্ঞানের ক্ষুধা, জ্ঞানভিত্তিক সমাজ, স্মার্ট বাংলাদেশের অন্যতম বিষয় হচ্ছে স্মার্ট সিটিজেন। স্মার্ট সিটিজেনের জন্য তো প্রাজ্ঞোচিত ব্যবহার, প্রাজ্ঞোচিত আচরণ, আর শিশুদের প্রথমেই এবং আসলে লেখাপড়া শেখাতে হবে। শিশুদের মধ্যে আহ, এই যে প্রাজ্ঞতার একটা পরিস্ফুটন তাদের চেহারার মধ্যে বলবে যে ওরা বেশ বুদ্ধিদীপ্ত, বুদ্ধিদীপ্ত। এবং তারা সবকিছুর মধ্যে একটা সোনার বাংলার একটা প্রতিচ্ছবি ওরা স্বপ্নেও দেখবে। এবং এটা যে কোনো সহজ পথ না, এটা যে একটা পরিচর্যার ব্যাপার, নার্সিংয়ের ব্যাপার। তো আমাদের এই যে অগপ্রাজ্ঞজন অনুষ্ঠান, আপনাদের জীবনে হয়তো অনেক স্ট্রাগলও আছে, বিবাহিত Struggle তো জীবন আছেই। থেকে শুরু করে সে অধ্যায়ে আমরা আজকে গেলাম না, কিন্তু জীবনটা যে এত আনন্দদায়ক হতে পারে যদি সৃষ্টিশীল কাজে থাকা যায়। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে শিশুদের জন্য বা যুবকদের জন্য যে জীবনেই থাকুক না কেন, আপনার পেরিয়ে আসা জীবন থেকে কি করলে আসলে একেবারে 1 লাইনে 2 লাইনে তাদের জন্য যদি আপনি কোনো একটি আদর্শিক আসলে কথা আমার বলেন। স্বামী বলেন, মহামিদ বলেন যে জীবনে আক্ষেপ রাখবে না, দুঃখবোধটাকে পিছনে আর রাখতে কোনো হবে। কিছুকে নিয়ে হাহুতাশ করবে না জি, যে আমি এটা পেলাম না, আমার এটা হলো না, হুম। এগুলো মনে করবে না। মনে করবে যেটা তুমি পাওনি সেটা তোমার জন্য নয়, তাই তুমি পাওনি। যেটা তোমার হয়নি সেটা তোমার জন্য নয়, তাই তুমি সেটা পাওনি। কাজেই জীবনকে যেটুকু পেয়েছো সেটুকু নিয়ে খুশি থাকো এবং যেটা পেয়েছো সেটা নিয়ে আনন্দে থাকো। তা আমরা আমাদের পরিবার এবং আমার স্বামী, আমার সন্তানরা, আমরা এটাই মনে করি। আমার সন্তানরা তার বাবার কথা, আমি যেমন আমার বাবার কথা একেবারে অক্ষরে অক্ষরে পালন করতাম, জি, জি, আমার সন্তানরাও তার বাবার কথা ওই রকম পালন করে এবং তারা জানে যে তার বাবা একজন অনেক বড় মাপের মানুষ। তার বাবাকে কারোর মূল্যায়ন না করলেও কিছু এসে যায় না। প্রিয় দর্শক, আমরা আসলে শেষ কথায় যেটা জানলাম, জীবন আসলে একটি বইয়ের মতো, এর একটি পৃষ্ঠায় আনন্দ আর একটি পৃষ্ঠায় বেদনা থাকবে, কিন্তু কি পাইনি সেটাকে না খুঁজে বরং আমরা এগিয়ে যাবার জন্য কি পেয়েছি আর কি পেতে পারি, কি পেতে পারি তার জন্য চেষ্টা করব। আর তার পাশাপাশি আমরা বলবো দেব বেশি নেব কম, আমরা যেন বেশি করে দিতে পারি, আমরা যেন পাওয়ার ক্ষেত্রে একটু কম থাক, আমরা যেন দেওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকি, যেন আমরা আমাদের কাছে ঋণ হোক, আমরা যেন ঋণী হয়ে না জীবনটা শেষ করি, এবং আমরা যেন সৃজনশীলতার সাথে থাকি, দেশপ্রেমের সাথে থাকি। আমরা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই। আমি আপনাকে একটা মূল্যবান বই উপহার দিতে চাই। আজকে আমাকে অতিথি হিসেবে এখানে ডাকার জন্য মাই টিভিকে অনেক ধন্যবাদ এবং আপনাকে অনেক ধন্যবাদ। আজকে অনেক কথা
বললাম যে কথাগুলো হয়তো আগে বলা হয়নি। জি, ধন্যবাদ আপনাকে। আপনাকেও বহু ধন্যবাদ। জ্ঞান এবং প্রাজ্ঞতা এগুলো ছাড়া শুধু খাবার খেয়ে মানব জীবন শেষ হতে পারে না। আমাদের জ্ঞান তৃষ্ণা, জ্ঞানের ক্ষুধা বাড়াতে হবে, আমাদেরকে নিবেদিত থাকতে হবে এবং আমরা আপনাদের এই আপনার সাক্ষাৎকারের মধ্য দিয়ে যারা দেখবে তাদের কাছে একটি অনুকরণীয় একটা অধ্যায় হয়ে থাকবে যে আমরা সবসময় ইতিবাচক থাকবো, পজিটিভ থাকবো। অতীত যা গেছে তার চাইতে ভবিষ্যৎ কী করে সুন্দর করা যায়, কী করে আমরা বেশি বেশি অবদান রাখতে পারি, বাংলাদেশকে উন্নত করতে পারি, বাংলাদেশের মানুষের মনোগত একটি অগ্রগতি ঘটাতে পারি, মনোগতভাবে ইতিবাচক, সুন্দর, প্রাজ্ঞ একটি সমাজ যেটার অন্য রূপ হচ্ছে স্মার্ট বাংলাদেশ হয়ে গড়ে উঠতে পারে, তার জন্য একটা চেষ্টা আমরা চালিয়ে যাব। মাই টিভির সকল দর্শক এবং মাই টিভির যারা এই আয়োজনটা করেছেন তাদের সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ভালো থাকুন।